হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আঁধার রাতের অতিথির দ্বিতীয় পর্ব নিয়ে। খানিকটা জলা পেরিয়ে আসার পর বিশু ঠাকুর দেখলেন আর একটা শুকনো জায়গায় শুয়ে আছে একটি মেয়ে। লাল শাড়ি পরা, সে উপুর হয়ে ফুলে ফুলে কাঁদছে। আলেয়ার আলো দপদপ করছে তার মাথার কাছে। বিশু ঠাকুর সেখানে উপস্থিত হতেই আলেয়া দূরে গেল। বিশু ঠাকুর দারুণ অবাক হয়ে ভাবলেন, এখানে এই মেয়েটি এলো কি করে? যখন পুরোপুরি অন্ধকার হয়নি তখন তিনি সব দিক ভালো করে দেখে নিয়েছিলেন। কোনো মানুষের চিহ্ন তো চোখে পড়েনি। এই অন্ধকারের মধ্যে মেয়েটি এলো কি করে, আর কেনই বা কাঁদছে? কিন্তু একটি মেয়ে সত্যি শুয়ে আছে, এ তো আর চোখের ভুল নয়। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে মা? মেয়েটি অমনি ধরফর করে উঠে বসল। বিশু ঠাকুর দেখলেন মেয়েটির বয়স 14-15 বছর হবে। ফর্সা ফুটফুটে মুখ, মাথা ভর্তি অনেক চুল। বিশু ঠাকুরকে দেখে মেয়েটির মুখে দারুণ ভয়ের চিহ্ন ফুটে উঠল। সে হাত দুটো নাড়তে নাড়তে বলতে লাগলো, না না, আমায় মেরো না, আমায় মেরে ফেলো না। বিশু ঠাকুর বললেন, ভয় নেই, কোনো ভয় নেই, আমি তোমায় মারব কেন? মেয়েটি বলল, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ধরে নিয়ে যেতে এসেছো, তুমি আমায় মেরে ফেলবে। কেন? আমি তোমায় মারব কেন? আমি তো তোমায় চিনিই না। তাহলে তুমি কে? আমি একজন পথিক। কিন্তু এরকম জায়গায় তুমি একা একা শুয়ে কাঁদছো কেন? আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, কোনো আত্মীয় স্বজন বেঁচে নেই, তাই আমি মনের দুঃখে কাঁদছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই। তা বলে এরকম জায়গায় তো তোমার থাকা ঠিক নয়, এখানে কত রকম বিপদ হতে পারে। তারপর খানিক দূরে দপদপ করতে থাকা আলেয়ার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই আলেয়া দেখে তোমার ভয় করেনি? মেয়েটি বলল, ওকে ভয় পাবো কেন, ও তো আমার সই, ওর নাম জবা ফুল। আলেয়ার নাম জবা ফুল? তাহলে আলেয়া কি মানুষ? যে মেয়েটি একটু আগে অমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, এবারে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, ও মা, আলেয়া আবার মানুষ হয় নাকি? যেমন তুমি হচ্ছ মানুষ, গাছ হচ্ছে গাছ, পাখি হচ্ছে পাখি, সেই রকম আলেয়া হচ্ছে আলেয়া। বিশু ঠাকুর কিছুই বুঝতে পারলেন না। এই সময় দারুণ জোরে ঘর 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 শব্দ উঠল, যেন আকাশ দিয়ে একটা রথ যাচ্ছে। মাটি কেঁপে উঠল, শা শা করে ঝড়ের মতন হাওয়া বইল। তারপর শোনা গেল ঘোড়ার খুঁড়ের কপ কপ কপা কপ শব্দ। সেই শব্দ এগিয়ে আসছে এদিকেই। বিশু ঠাকুর বিস্ফারিত চক্ষে দেখলেন দুধের মতন ধপধপে সাদা রঙের দুটো ঘোড়ায় টানা একটা গাড়ি এসে থামল তার খুব কাছে। সেই গাড়ির ওপর বসে আছে সহিস। তার গায়ে জরির পোশাক, মুখে মস্ত বড় গোঁফ, মাথায় প্রকাণ্ড এক পাগড়ি। তার মুখখানা যেন পাথর দিয়ে তৈরি, চোখের পলক পড়ছে না। জুড়ি গাড়ির পেছন থেকে একটা কালো রোগা লিকলিকের লোক ছুটে এসে দরজা খুলে দিল। গাড়ি থেকে নামলো একজন বিশাল চেহারার পুরুষ, ধুতি আর বেনিয়ান পরা, মাথায় বাবরি চুল, দোকানে মাকড়ি, হাতে একটা ছড়ি। দেখলেই মনে হয় কোনো জমিদার। তাকে দেখেই মেয়েটি ছুটে গিয়ে জড়িয়ে ধরল, বলে উঠল, বাবা, আমি আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। জমিদারের মতন চেহারার লোকটি কটমট করে চেয়ে রইল বিশু ঠাকুরের দিকে। বিশু ঠাকুর মহা বিস্ময়ে ভাবছেন, চতুর্দিকে জল, সব জায়গাটাই একটা জলাভূমি, এর মধ্যে এই ঘোড়ায় টানা জুড়ি গাড়ি এলো কি করে? মেয়েটি বলল, বাবা, বাবা, এই লোকটি আমায় জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। বিশু ঠাকুর আবার কৌতূহলের সঙ্গে মেয়েটির দিকে তাকালেন। এইটুকু মেয়ে, কিন্তু দারুণ বিচ্যুত। একটু আগে বলছিল ওর মা বাবা কেউ নেই, এখন আবার বাবাকে জড়িয়ে ধরে আর একটা মিথ্যে কথা বলছে। জমিদারের মতন চেহারার লোকটি এবার মেঘ ডাকার মতো গম্ভীর গলায় বলল, তোমার নাম বিশু ঠাকুর না?
এসো আমাদের সঙ্গে। বিশু ঠাকুর বললেন, আপনি কে? আপনি আমায় চিনলেন কি করে? লোকটি হুকুমের সুরে বলল, ওসব কথা পরে হবে, এখন ওঠো গাড়িতে। বিশু ঠাকুর বললেন, কেন আমি আপনার সঙ্গে যাব? আগে বলুন আপনি কে? লোকটি হাতের ছুরি তুলে বলল, যেতে তোমাকে হবেই, শুধু শুধু দেরি করে লাভ নেই। চটপট গাড়িতে উঠে পড়ো, বেশিক্ষণ এখানে অপেক্ষা করা যাবে না। এবার বিশু ঠাকুরের মাথায় রক্ত চড়ে গেল। কারো কাছ থেকে এরকম হুকুম শোনা তিনি পছন্দ করেন না। তিনি বললেন, আমায় যেতে হবেই? তার মানে আমার ইচ্ছে না থাকলেও আমাকে যেতে হবে? লোকটি চিবিয়ে চিবিয়ে বলল, কেন, আমার সঙ্গে যেতে তুমি ভয় পাচ্ছ নাকি? তবে যে শুনেছি তুমি খুব সাহসী। সাহসী কি ভীতু সে কথা পরে হবে, আগে বলুন আপনি কে? এই মেয়েটি বা এখানে একা বসে কাজ ছিল কেন? এ জলা জায়গা দিয়ে আপনার গাড়ি এলো কেমন করে? তুমি যাবে না তোমায় জোর করে তুলে নিয়ে যেতে হবে? জোর জারি আমি একদম পছন্দ করি না। তাছাড়া আমি নিরীহ পথিক, আমাকে জোর করে ধরে নিয়ে যাবেনই বা কেন? তোমাকে নিতেই তো আমি এসেছি। আমার এত বড় সৌভাগ্য কি করে হলো যে এরকম একটা মস্ত বড় গাড়ি এনেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি অতি সামান্য লোক, এরকম গাড়িতে জীবনে কখনো চড়িনি। আমাকে কোথায় নিয়ে যেতে চান? অত কথার দরকার কি? সহিস, এই লোকটাকে দুটো রদ্দা দিয়ে ঘায়েল করো তো। গাড়ির ওপর থেকে এবারে নেমে এলো সহিস। কোনো কথা না বলে সে বিশু ঠাকুরের সামনে এসে দাঁড়ালো। তার চোখের পলক পড়ে না, দৃষ্টি একেবারে স্থির। বিশু ঠাকুর বললেন, আবার বলছি, আমার গায়ে কেউ হাত ছোঁয়ালে আমার একটুও পছন্দ হয় না, আমার রাগ হয়ে যায়। লোকটি তবু বিশু ঠাকুরকে আঘাত করবার জন্য হাত তুলল। বিশু ঠাকুর সেই হাতটা চেপে ধরে এক হ্যাঁচকা টান দিলেন। তিনি ভেবেছিলেন লোকটিকে শূন্যে তুলে তিনি একটা আছাড় মারবেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, লোকটির হাত ধরে তিনি এক চুলও নড়াতে পারলেন না, যেন একটা লোহার স্তম্ভ। লোকটি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে প্রচণ্ড জোরে মারল বিশু ঠাকুরের ঘাড়ে। তিনি ছিটকে পড়ে গেলেন। ব্যথা লাগাচ্ছেও বিশু ঠাকুর অবাক হলেন বেশি। এর গায়ে এত জোর! চেহারা দেখলে তো বোঝা যায় না। বিকেলবেলা বিশু ঠাকুর যে দুটো চোরকে ধরে উত্তম মধ্যম দিয়েছেন তাদের চেহারা তো এর চেয়ে অনেক বেশি গাট্টা গোট্টা ছিল। লোকটা আর একবার মারবার জন্য নিচু হতেই বিশু ঠাকুর গড়িয়ে দূরে গেলেন। আবার ওরকম মার খেলে আর তার হাড়গোড় আস্ত থাকবে না। কিন্তু এই সময় আর একটা আশ্চর্য কাণ্ড হলো। কোথা থেকে একদল ছোট ছোট পাখি চিকচিক চিকচিক করতে করতে এসে ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। অনেক পাখি, শত শত পাখি। অত শক্তিশালী লোকটিও সেই পাখিদের দেখে ভয় পেয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর টলতে টলতে চলে গেল গাড়ির দিকে। জমিদারের মতন চেহারার লোকটিও পাখির আক্রমণে ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, ওরে বাবা রে, ওরে বাবা রে, পালা পালা। বিশু ঠাকুর মাটি থেকে উঠে বসলেন। উঠেই দেখলেন তার ঠিক সামনে সেই মেয়েটি বসে আছে, মুখে তার দুষ্টু দুষ্টু হাসি। সে বলল, চলো শিগগির পালিয়ে যাই এখান থেকে, শুধু তুমি আর আমি। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, কোথায়? মেয়েটি বলল, এইখানে। বলেই সে এক মুঠো ধুলো ছুঁড়ে মারল বিশু ঠাকুরের চোখে। বিশু ঠাকুর জগৎ অন্ধকার দেখলেন। তারপরেই তার জ্ঞান চলে গেল। বিশু ঠাকুরের যখন জ্ঞান হলো তখন বেশ রোদ উঠে গেছে। চোখ মেলেই তিনি ধর্মর করে উঠে বসলেন। তিনি সেই জলাভূমির মধ্যেই একটা ছোট দ্বীপের মতো জায়গাতে রয়েছেন। কাছেই একটা ছোট খেজুর গাছ, তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। সে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। লোকটা পড়ে আছে একটা অতি ময়লা ধুতি, খালি গা, মুখ ভর্তি দাড়ি। খেজুর গাছের পাতা দিয়ে একটা মুকুটের মতন জিনিস বানিয়ে সে মাথায় লাগিয়ে রেখেছে। বিশু ঠাকুরের সঙ্গে চোখাচোখি হতেই সে বলল, হুম। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি সুর করে বলল,
ভাবিলাম তুমি বুঝি গিয়াছ মরিয়া, আলেয়ায় তব প্রাণ নিয়েছে হরিয়া। বিশু ঠাকুর বললেন, না মরিনি, বেঁচেই তো আছি মনে হচ্ছে। তবে কি যে ব্যাপার হলো কিছুই বুঝলাম না। তা তুমি এখানে এলে কোথা থেকে? লোকটি আবার একই রকম সুর করে বলল, তবে কি ব্যাপার হলো যে বোঝে না তাই, সে কভু মনুষ্য নয়, কলুদের গাই। বিশু ঠাকুর বললেন, তা আমাকে গরু বলো আর যাই বলো, আমায় খুব বোকা বানিয়েছে বটে। মাথার মধ্যে যেন সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। কি যে দেখলাম সব কাল রাতে, তুমি ভাই আমায় কিছু বুঝিয়ে দিতে পারো? লোকটি ফিক করে হাসল, তারপর বলল, রাতে যাহা দেখো তুমি, দিনে সব ভুল। আলেয়া যাহার নাম সেই জবা ফুল। বিশু ঠাকুর এবার বিরক্ত হয়ে বললেন, ওসব হেয়ালি ছাড়ো তো, সোজা কথা কও। এই বিজন জায়গায় তুমি একা একা কি করছো? কোথা থেকে এসেছো? কোন গায়ে তোমার বাস? কুম্ভীরের পেটে থাকে ছাগলের ছানা, বাস বনে জেগিয়েছে সেই ডোমকানা। বিশু ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দূর, এ যে দেখছি বদ্ধ পাগল, এর কাছ থেকে কিছু জানা যাবে না। বিশু ঠাকুরের ঘাড়ে ব্যথা, মাথাটা খুব ভারী লাগছে, চোখ দুটো কড়কড় করছে। সারা রাত এই শীতের রাত্রে খোলা আকাশের নিচে শুয়ে থাকার জন্য তার গা ম্যাজ ম্যাজ করছে আর কাশি আসছে। তিনি হাঁটুর ওপর থুতনি দিয়ে ভাবলেন, কাল রাতে সত্যি কি ওইসব ঘটেছিল, না তিনি স্বপ্ন দেখেছেন? এই জলা জায়গায় ঘোড়ায় টানা গাড়ি আসবে কি করে? তারা গেলই বা কোথায়? রাত্রিরে অত পাখি বা এলো কেন? রাতে তো পাখি ওড়ে না। তবে কি ওগুলো চামচিকে, অথবা পুরোটাই স্বপ্ন? কিন্তু ঘাড়ে ব্যথা রয়েছে, সেই লোকটা মেরেছিল। চোখ কড়কড় করছে, সেই মেয়েটা ধুলো ছুঁড়ে দিয়েছিল। হঠাৎ একটা কথা মনে পড়ায় তিনি চমকে গিয়ে দাড়িওয়ালা পাগলটার দিকে তাকালেন। এই পাগলটা একবার বলল, আলেয়া যাহার নাম সেই জবা ফুল। কাল রাত্রিরে সেই দুষ্টু মেয়েটাও বলেছিল যে আলেয়ার নাম জবা ফুল। তাহলে এই পাগলটাও কি মেয়েটাকে দেখেছে? তিনি আবার জিজ্ঞেস করলেন, ওহে, তুমি কি কোনোদিন একটি মেয়েকে এখানে কাঁদতে দেখেছিলে? আলেয়ার সঙ্গে যে মেয়েটির ভাব আছে? দাড়িওয়ালা লোকটি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন চিন্তা করল, থুতনিতে আঙুল ঠেকালো, তারপর হঠাৎ বলে উঠল, চক্ষু আছে তবু অন্ধ, কান আছে কালা, বক্ষে ধরিলাম সর্প, এই যে গুঞ্জামালা। বিশু ঠাকুর বললেন, ওরে বাপ রে, এ যে দেখি স্বভাব কবি। তা তোমার ক্ষুধা তৃষ্ণা মেটে কিভাবে? আহার কোথায় পাও? লোকটি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার ফিক করে হাসল। মেয়েদের মতন লজ্জায় মুখটা ঘুরিয়ে নিল। তারপর হঠাৎ জলে নেবে ছপ ছপ করে দৌড়ে গিয়ে আর একটা দ্বীপের মতো জায়গায় উঠে পড়ল। সেখানেও সে দাঁড়িয়ে রইল বিশু ঠাকুরের দিকে এক দৃষ্টে চেয়ে। বিশু ঠাকুর উঠে দাঁড়িয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখলেন। কোন দিকে যে গ্রাম তা তিনি ঠাহর করতে পারলেন না। তবে বেশ খানিকটা দূরে তিনি দেখতে পেলেন 2-3 জন মানুষকে। তারা জাল ফেলে মাছ ধরছে। বিশু ঠাকুর সেদিকেই যেতে লাগলেন, কখনো জল ভেঙে, কখনো শুকনো ডাঙার ওপর দিয়ে। কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষের সঙ্গে কথা বলবার জন্য তিনি খুব ব্যাকুলতা বোধ করছেন। দাড়িওয়ালা লোকটিও একটু দূরে দূরে থেকে তাকেই অনুসরণ করছে। জেলেরা, 2জন বয়স্ক লোক আর একটি বাচ্চা ছেলে, তারা বিশু ঠাকুরকে দেখে বেশ চমকে উঠল। বাচ্চা ছেলেটি মাছের খালুই রেখে তাড়াতাড়ি গিয়ে একজন বয়স্ক লোকের পেছনে দাঁড়ালো। সেই লোকটি জল থেকে খুব আস্তে আস্তে জাল টেনে তুলছিল। কোনো জেলে এই রকম সময় কোনো কথা বলে না, জাল তোলাও থামায় না। এই লোকটি থামিয়ে মুখ তুলে কড়া গলায় বলল, তুমি কে? অন্য বয়স্ক লোকটি একটা মাছ মারা বল্লম তুলে নিল হাতে। বিশু ঠাকুর বললেন, আমি একজন পথিক, পথ ভুলে এখানে এসে পড়েছি।
আমি এক ব্রাহ্মণ পূজারী। ব্রাহ্মণ শুনেই লোক দুটি হাত জোড় করে প্রণাম জানালো। তারপর একজন জিজ্ঞেস করল, বামুন ঠাকুর, তোমার মুখে ও কি হয়েছে? বিশু ঠাকুর সঙ্গে সঙ্গে নিজের মুখে হাত দিলেন। তার হাতে রক্ত লেগে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার মুখে বলো তো? একজন জেলে বলল, তোমার সারা মুখ কে যেন ফালা ফালা করে চিরেছে মনে হয়। বিশু ঠাকুর বললেন, কি জানি, কাল রাতে তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর কি হয়েছে জানি না। জেলে দুজন পরস্পরের দিকে তাকালো। তারপর একজন বলল, তুমি কাল রাতের বেলা এখানে ছিলে? আর একটু এগিয়ে এসো, দেখি তো তোমার গোড়ালি কোন দিকে, জলে তোমার ছায়া পড়ে কিনা। বিশু ঠাকুর ওদের কথা মতন কাছে এগিয়ে এলেন। জেলে দুজন ভালো করে দেখে বলল, বড় আশ্চর্য, সবই তো ঠিক আছে দেখছি। দেখো ঠাকুর, এই জলায় রাত কাটালে কেউ জীবন্ত থাকে না, দিনের বেলাতেও বেশি কেউ আসে না এদিকে। যে দু চারজন আসে তাদের আমরা চিনি, সেই জন্যই তোমার মতো একজন অচেনা মানুষকে দেখে প্রথমটা আমরা একটু চেতিয়ে গেছিলাম। কেন এই জায়গায় বেশি লোক আসে না কেন? জায়গাটার অনেক দোষ আছে। রাত্রিবেলা শুধু তেনাদের রাজত্ব, রাতে কেউ পথ ভুলে এদিকে এসে পড়লে আর তার নিস্তার নেই। তুমি বেঁচে আছো বলেই আমরা বড় তাজ্জব হয়েছি। ওই দাড়িওয়ালা লোকটিকে? ও একটা পাগল, ও তোমারই মতন একজন ভিনদেশি পথিক। একদিন এদিকে পথ ভুলে এসে পড়েছিল, প্রাণে বেঁচে গেছে বটে, কিন্তু মাথাটি একেবারে গোল্লায় গেছে। ও এখানেই ঘুরে ঘুরে বেড়ায়, আমরাই ওকে খেতে পড়তে দিই। এখানে এসে কেউ কেউ মারাও যায় বলছো? প্রায়ই তো দেখি একজন না একজন হাত পা খিচিয়ে পড়ে আছে, ঘাড় ভাঙা। এই তো এই আদিত্যবারের আগের আদিত্যবারেও একজন মরেছে। আহা, বড় ফুটফুটে চেহারা ছিল তেনার, নিশ্চয়ই কোনো ভালো বংশের ছেলে। কে মারে এইসব লোকেদের তা তোমরা খোঁজ নাও না? ও তো সবাই জানে, মারে আলেয়ায়। বেভুল পথিক এ তল্লাটে এলেই আলেয়ার খপ্পরে পড়বে। তবু তোমরা যে এদিকে আসো, তোমাদের ভয় করে না? দিনের বেলা তো কেউ কোনোদিন আলেয়াকে দেখেনি। কোনো ভূত প্রেত দিনের আলোয় দেখা যায় না, ওনাদের কারবার শুধু অন্ধকারে। যেসব দিনে মেঘ ঘনিয়ে আধার হয় সেসব দিনে আমরা শিগগির শিগগির বাড়ি চলে যাই। বিশু ঠাকুর আর কথা বাড়ালেন না। তার শরীর বেশ দুর্বল লাগছে, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না। কাছাকাছি গ্রাম কোন দিকে সেই সন্ধান জেনে নিয়ে তিনি আবার হাঁটতে লাগলেন। কিন্তু তিনি গ্রামে গেলেন না। খানিক দূর এসে একটা বেশ নিরিবিলি গাছ দেখে তিনি থামলেন। বিলের জলেই হাত মুখ ধুয়ে নিয়ে তিনি বসলেন আহ্নিক করতে। তারপর আহ্নিক সারা হয়ে গেলে তিনি তার পুটলি খুলে চিড়ে গুড় আর নাড়ু খেলেন। এরপর ভাবতে বসলেন যে এবার কি করবেন। অন্য যে কোনো লোক হলেই এরপর চলে যেত এই অঞ্চল ছেড়ে অনেক দূরে। এখানে যা সব কাণ্ড ঘটেছে গায়ে জোর দিয়ে তা আটকাবার কোনো উপায় নেই। বিশু ঠাকুরের মতন শক্তিমান লোককেও সেই সহিস এক কিল মেরে ধরাশায়ী করে দিয়েছিল। হঠাৎ ছোট ছোট পাখি বা চামচিকেগুলো এসে না পড়লে তিনি বোধহয় আর প্রাণে বাঁচতেন না। এখানে রাত্রির বেলা কোনো মানুষ এলে হয় সে মরে অথবা পাগল হয়ে যায়। একজন পাগলকে তো তিনি নিজের চোখেই দেখলেন। লোকটা বোধহয় আগে কোনো যাত্রা দলে গান গাইত, কিন্তু হার স্বীকার করে ফিরে যাওয়ার মতন মানুষ নন বিশু ঠাকুর। ঘোড়ার গাড়ির সহিস তাকে অমনভাবে মারল, এর শোধ নিতে না পারলে তিনি কোনো দিন শান্তি পাবেন না। সারাদিন তিনি সেখানেই ঠায় বসে রইলেন। দিনের বেলা এই জায়গা দেখে কিছুই বোঝার উপায় নেই। কয়েক ক্রোশ জুড়ে এই জলাভূমি একেবারে শান্ত নিস্তব্ধ। জলের মধ্যে এখানে সেখানে ফুটে আছে শাপলার ফুল, সেগুলোর কাছে ঝাঁক ঝাঁক ফড়িং ঘুর ঘুর করে। কোথাও পাড়ের কাছে এক পা তুলে তপস্বীর মতন চোখ বুজে বসে আছে সাদা ধপধপে বক। মাঝে মাঝে এক একটা মাছরাঙা পাখি
কিরি কিরি করে ডাকতে ডাকতে ঝুপ করে পড়ে যাচ্ছে জলে। বিশু ঠাকুর ভাবলেন, কাল যে ছোট ছোট কালো রঙের অসংখ্য পাখি দেখেছিলেন সেগুলো কোথায় গেল? তাদের তো একটাও দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের বেলা যে পাখি ওড়ে, দিনের বেলা তাদের দেখা যায় না। এ তো বড় বিচিত্র কথা। একবার তিনি দেখলেন জল থেকে একটা গোসাপ উঠে আসছে তার দিকে। বিশু ঠাকুর নড়াচড়া করলেন না, ব্যস্ত হলেন না, একই জায়গায় বসে রইলেন চুপ করে। গোসাপদের দেখতে বেশ ভয়ঙ্কর হয় বটে, কিন্তু আসলে তারা নিরীহ প্রাণী। ড্যাবড্যাবে চোখ মেলে সেটা চেয়ে রইল আর চড়াত চড়াত করে লম্বা জিভ বার করতে লাগলো। তারপর কয়েক পা এগিয়ে এলো সামনে। বিশু ঠাকুর বললেন, এই, এদিকে আসিস না, যা যা। মানুষের গলার আওয়াজ পেয়েই গোসাপটা ভীতুর মতন হুড়মুড়িয়ে নেমে গেল জলে। বিকেল হতে না হতেই সেই জেলেরা তাদের জাল গুটিয়ে ফিরে গেল গ্রামে। পাগলটিকে বিশু ঠাকুর আর দেখতে পেলেন না। তারপর সন্ধে নামল। আজ যেন শীত একটু বেশি। মাঝে মাঝে জোলো হাওয়া দিচ্ছে আর গা একেবারে কনকন করছে। কাল রাতে বিশু ঠাকুরের গায়ের চাদরটা জল কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। সকালে তিনি সেটা কেচে দিয়েছিলেন, সারাদিন ধরে শুকিয়েছে। এবারে তিনি সেই চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন গায়ে। কাল তিনি যেখানে আলেয়া দেখেছিলেন, আজ তিনি তার থেকে অনেক দূরে বসে আছেন। তবে আলেয়ার আলো এমন জোরালো যে অনেক দূর থেকেও দেখতে পাওয়ার কথা। আকাশে আজ বেশ ভালো রকম একটা চাঁদ আছে, সেই জন্য ঘুটঘুটে অন্ধকার নয়। দূরের গাছগুলো আবছা আবছা দেখা যায়। প্রথমে তিনি দেখতে পেলেন কয়েকটা জোনাকি এলোমেলোভাবে উড়ছে, ঠিক যেন বাতাসের গায়ে তারা আঁকবার চেষ্টা করছে কোনো ছবি। সত্যি একসময় জোনাকিরা কাছাকাছি এসে গেল। তাদের আলোতে গড়ে উঠল একটি মেয়ের মুখ। বিশু ঠাকুর ভাবলেন, নিশ্চয়ই তার চোখের ভুল। জোনাকিগুলো আবার ছিটকে যেতে সেই মুখের ছবি ভেঙে গেল। বেশ জোর একটা দমকা হাওয়া এসে তাদের উড়িয়ে নিয়ে গেল অনেক দূরে। তারপরই কে যেন বিশু ঠাকুরের গায়ের চাদরটা ধরে টান দিল। তিনি চমকে উঠে কে কে বলে উঠলেন, কিন্তু কেউ সাড়া দিল না। চাদরটা খুলে গেল তার গা থেকে। তিনি উঠে দাঁড়িয়ে সেটা ধরবার চেষ্টা করলেন। তার আগেই চাদরখানা উড়ে গিয়ে পড়ল জলে। চারদিকে তাকিয়ে বিশু ঠাকুর কাউকে দেখতে পেলেন না। তবু তার দারুণ রাগ হয়ে গেল। চাদরটা কে টেনে নিল? বাতাস? এই শীতের মধ্যে ভিজে চাদরটা তো তার গায়ে দেওয়ার আর কোনো উপায়ও রইল না। জলে না নেমে তিনি লাঠি দিয়ে চাদরটাকে টেনে আনলেন কাছে। এবার গাছের ওপর থেকে ছচ্ছর করে জল পড়তে লাগলো তার গায়ে। কে যেন এক কলসি জল উপুর করে দিয়েছে ওপর থেকে। গায়ে আগুনের ছ্যাঁকা লাগলে যেমন লাগে, ঠান্ডার সময় গায়ে হঠাৎ জল পড়লেও সেই রকম বোধ হয়। তিনি ওপরে মুখ তুলে কড়া গলায় বললেন, কে কে ওখানে? আমার সঙ্গে রসিকতা হচ্ছে? কেউ সাড়া দিল না। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই সেই পাগলটার কাজ। কখন চুপি চুপি এসে গাছের ওপর উঠে বসে আছে। তিনি গাছের গুড়িটা ধরে নাড়া দিতে দিতে বললেন, নেমে আয় বলছি, নইলে এই গাছ শুদ্ধ উপড়ে ফেলে দেব। কেউ নেমে এলো না। তিনি ভালো করে দেখলেন গাছের ওপর কেউ নেই। বিশু ঠাকুরের শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গাছের ওপর কেউ নেই, তবু জল পড়ল তার গায়ে। তাহলে কি সত্যি? একটা গলা খাকারি শুনে তিনি চমকে পাশে তাকাতেই দেখলেন দুজন লোক তার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে একজনের চেহারা বেশ ঘি দুধ খাওয়া নাদুস নদুস ধরনের, কোচানো ধুতি আর জড়িদার রেশমের ফতুয়া পরা, মুখখানা হাসি হাসি। অন্য লোকটি রোগা প্যাংলা কুচকুচে কালো রং, একটা মালকোচা মারা ধুতি পরা, খালি গা, মুখখানা গোমরা, চোখ দুটো পিট পিট করছে অনবরত। এরকম দুজন লোককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখলে কিরকম যেন অস্বাভাবিক লাগে।
অবশ্য রাত্রির বেলায় নির্জন জলা জায়গায় দুজন লোককে হঠাৎ দেখতে পাওয়া আরও অস্বাভাবিক ব্যাপার। বিশু ঠাকুরের সঙ্গে চোখাচোখি হতেই নাদুসনুদুস লোকটি বলল, এই যে বিশু, তুমি আজও এখানে রয়েছ দেখছি। তা বেশ বেশ। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনারা কে? লোকটি অমায়িকভাবে হেসে বলল, দেখো বাপু, আমাদের একটা নিয়ম আছে, প্রথম থেকেই পষ্টাপষ্টি বলে দেওয়া ভালো। আমাদের কোনো প্রশ্ন করা চলবে না, তার কোনো জবাব পাবে না। আমরা যা জিজ্ঞেস করব তার তুমি চটপট উত্তর দেবে, বুঝলে? বিশু ঠাকুর ঠাট্টার সুরে বললেন, এটা আপনাদের নিয়ম, তা এ নিয়ম যে আমাকেও মানতে হবে তার কোনো মানে আছে? লোকটি আগের মতনই বেশ সন্তুষ্টভাবে হেসে বলল, তা বাপু, তোমাকে মানতেই হবে, আমাদের কর্তাবাবুর এই হুকুম। আপনাদের কর্তাবাবুটিকে? সেই প্রশ্ন করলে তো বললাম না, কোনো প্রশ্নের উত্তর পাবে না। বরং তুমি বলো তো, তুমি পরপর দুরাত এখানে কি করছো? আপনি জানলেন কি করে যে আমি কালও এখানে ছিলাম? আবার প্রশ্ন? বলছি না উত্তর পাবে না। এ তো ভারী মজা। আপনি নিজে প্রশ্ন করে যাবেন আর আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না? শুনুন মশাই, লোকের হুকুম শোনার অভ্যেস আমার নেই। ওহে বিশু, শুধু শুধু মাথা গরম করো না। আপনি আমায় বিশু বিশু বলে ডাকছেন আর তুমি বলে কথা বলছেন কেন? আমিই বা তাহলে আপনি বলতে যাব কেন? আমি তুই বলবো। তুই কে রে বেটা? এ লোকটা দেখছি নাচোর বান্দা, উত্তর পাবে না তবু প্রশ্ন করে চলে। ওহে নিধি, একে নিয়ে কি করা যায় বলতো? রোগা প্যাংলা গোমরা মুখ লোকটি বলল, ছোট কর্তা, আপনি অযথা সময় নষ্ট করতেছেন, কাজ শুরু করে দিন না। নাদুসনুদুস লোকটি বলল, সেই ভালো, সময় বেশি নেই, কখন যে ওরা এসে পড়বে তার ঠিক নেই তো। ওহে বিশু, তুমি নাকি বাঘের সঙ্গে লড়াই করেছ। আমি এই যে নিধিরাম সর্দারকে এনেছি, তুমি ওর সঙ্গে লড়াই করো তো একটু দেখি। বিশু ঠাকুর অনেক ভেবে ভেবেও কিছু কুল কিনারা পাচ্ছেন না। এরা কারা, হঠাৎ কি করে এখানে এলো, কিছুই বুঝতে পারছেন না তিনি। লোকটার কথা শুনে খুব বিরক্তভাবে তিনি বললেন, আমার গায়ে চাদর খুলে নিয়েছে কে? আমার গায়ে জল পড়ল কি করে? এই লোকটার সঙ্গে আমি লড়াই করতেই বা যাব কেন? লোকটা জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলল, বিশু, তুমি কে, কি, কেন ছাড়া আর কোনো কথা জানো না? তুমি নিধিরামের সঙ্গে লড়াই করতে চাও কি না বলো দেখি চটপট। নিধিরাম সর্দার বলল, ছোট কর্তা, অত কথার দরকার কি, এই লোকটাকে পটকে দি। রোগা প্যাংলা লোকটার স্পর্ধা দেখে বিশু ঠাকুর হতবাক হয়ে গেলেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, তোরা যেই হোস না কেন, আপদ দূর হয়ে যা। আমি বেশি রেগে গেলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। দুটি লোকই একসঙ্গে হিহি হিহি করে হেসে উঠল। নিধিরাম সর্দার তার রোগা লিকলিকে একটা হাত বিশু ঠাকুরের কাঁধে রেখে বলল, কিরে ছেলে, তোর খুব তেজ তাই না? বিশু ঠাকুর আর মেজাজ ঠিক রাখতে পারলেন না। তিনি নিধিরামের টুটি চেপে ধরে ওকে একটু শিক্ষা দিতে চাইলেন, কিন্তু ওকে তিনি এক চুল নড়াতে পারলেন না। বরং নিধিরাম সর্দারই এক হাতে একটা বেড়াল ছানার মতো বিশু ঠাকুরকে শূন্যে তুলে ধরল। তারপর চারদিকে ঘুরিয়ে বিশু ঠাকুরকে ছুঁড়ে ফেলে দিল জলের মধ্যে। দু তিনবার ডুব দিয়ে বিশু ঠাকুর ভেসে উঠবার পর শুনতে পেলেন চতুর্দিকে খুব জোর ঢাকের শব্দ হচ্ছে। বাতাস বইছে খুব জোরে, আকাশের তারারা জায়গা পাল্টাপাল্টি করছে। তিনি বুঝলেন তার মৃত্যুর সময় এসে গেছে, আর কোনো আশা নেই। এই লোক দুটো মানুষ নয়, এরা পিশাচ। এদের হাতেই অচেনা পথিকেরা এখানে এসে মরে, তিনিও ওদের সঙ্গে পারবেন না। কিন্তু একটা কথা তিনি বুঝতে পারলেন না, এরা মানুষ মারে কেন, তাতে এদের কি লাভ? কনকনে ঠান্ডা জলে বিশু ঠাকুরের শরীর প্রায় জমে যাচ্ছে, তবু তিনি অন্য কোনো দিকে পালাবার চেষ্টা করলেন না। জল ভেঙে ভেঙে
সেই শুকনো ডাঙাতেই ফিরে এলেন। লোক দুটো এখন আর দাঁড়িয়ে নেই, বসে আছে মাটিতে উবু হয়ে। বিশু ঠাকুরকে দেখে নাদুস নুদুস লোকটি বলল, বা বাবা, তুমি মরনি তাহলে, বেঁচে আছো? বেশ বেশ, তোফা, তোমায় দিয়ে কাজ হবে। রোগা প্যাংলা লোকটি বলল, ছোট কর্তা, এ ছেলেটার বেশ এলেম আছে বলতে হবে, জান বেশ কড়া, একে নিয়ে গেলে কর্তাবাবু খুশি হবেন। ছোট কর্তা বললেন, একে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি, একটু বাজিয়ে দেখছিলাম। নিধি, তুই ওর হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চল। নিধিরাম সর্দার উঠে দাঁড়িয়ে বলল, এসো গো ছেলে, আমার হাত ধরো, আর কোনো বেগরবাই করতে যেও না, তাহলে আর একবার জলের মধ্যে না কানি চুবনি খাবে। চলো আমার সঙ্গে। বিশু ঠাকুর আর কোনো প্রতিবাদ করলেন না, তিনি লোকটির পিছু পিছু চলতে লাগলেন। নাদুস নুদুস লোকটি বলল, কই গো জবা ফুল, একটু বাতি দেখাও। অমনি দপ করে জ্বলে উঠল আলেয়া, খুব কাছেই, ঠিক যেন নেচে নেচে সেই আলো তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। শুকনো ডাঙা ছেড়ে তাদের নাবতে হলো জল কাদার মধ্যে, কিন্তু বেশি দূর যেতে হলো না। এক জায়গায় এসে সেই আলেয়ার আলো একটা অত্যন্ত লম্বা মানুষের হাতের আরতির ধুনুচির মতো ঘুরতে লাগলো চারদিকে। সেই আলোয় বিশু ঠাকুর দেখলেন একটা মস্ত বড় রাজপ্রাসাদ, তার দেউড়িতে দুজন দারোয়ান, ভেতরে একটা জুড়ি গাড়ি আর একটা পালকি। ধাপ ধাপ শ্বেত পাথরের সিঁড়ি উঠে গেছে বাড়িটার সামনের দিকে। সেই সিঁড়িতে দাঁড়িয়ে আছে অতি বৃদ্ধ একজন মানুষ। নিধিরাম সর্দার বললেন, ওহে ছেলে, ওই যে আমাদের কর্তা বাবু, ওনার সামনে গিয়ে কিন্তু গড় করো, যে দেখিয়ে ঘাড় উঁচু করে থেকো না, তাহলে ঘাড়টি ভেঙে দেব। তুমি বামুন হতে পারো, কিন্তু আমাদের কর্তাবাবুও বোষ্টম। বিশু ঠাকুর আর কোনো কথা না বলে এগিয়ে গেলেন। জলে পড়ার সময় তিনি যে প্রবল ঢাকের শব্দ শুনেছিলেন, সেই রকমই আবার যেন শত শত ঢাক বেজে উঠল একসঙ্গে। বিশু ঠাকুরের বুকের মধ্যেও যেন ওই রকম একটা ঢাক বাজছে। কয়েক পা এগোবার পরই হঠাৎ থেমে গেল ঢাকের শব্দ। তার ফলে অসম্ভব চুপচাপ হয়ে গেল চারদিক। বাতাসেরও যেন কোনো শব্দ নেই। নিধিরাম যাকে কর্তাবাবু বলল, সেই লোকটির বয়স 70-এর কাছাকাছি হবে, খুবই শুকনো চেহারা। বয়সের ভারে শরীরটা একটু বেঁকে গেছে। এই শীতের মধ্যেও তার গায়ে একটা ফিনফিনে পাতলা কাপড়ের বেনিয়ানের মতন জামা আর কোচানো ধুতি। বৃদ্ধটি এক হাতে কোচার খুঁট ধরে আছে, অন্য হাতে একটি ছড়ি, ছড়িটি সোনা বাঁধানো। বৃদ্ধটি ছড়ি তুলে বিশু ঠাকুরকে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তা বলা হলো না। এই সময় হঠাৎ চিকচিক চিকচিক শব্দ হলো, আর কোথা থেকে উড়ে এলো অসংখ্য ছোট ছোট কালো রঙের পাখি। সেই পাখিদের আক্রমণে বৃদ্ধটি, নাদুস নুদুসটি আর নিধিরাম সর্দার একসঙ্গে চেঁচিয়ে বলে উঠল, ওরে বাবা রে, মারে, ছেড়ে দে রে। এমনকি আলেয়া পর্যন্ত অদৃশ্য হয়ে গেল। বিশু ঠাকুর মৃদু জ্যোৎস্নায় দেখলেন সেখানে রাজপ্রাসাদ নেই, সেই লোকগুলি নেই, কিছু নেই, কেউ নেই, শুধু আছেন তিনি আর কয়েকশো পাখি। পাখিগুলো কিন্তু তাকে স্পর্শ করল না, তাকে কেন্দ্র করে ঘুরপাক খেল কয়েকবার, তারপর বিদ্যুৎ গতিতে যেদিক থেকে এসেছিল সেদিকেই গিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। সেই জলাভূমির মধ্যে হঠাৎ আবার সম্পূর্ণ একলা হয়ে যাওয়ায় তার সারা শরীর কেঁপে উঠল। তিনি আর সেখানে দাঁড়ালেন না, কোনো দিক ঠিক না করেই দৌড়তে শুরু করলেন। তিনি আর একবারও এদিকে তাকালেন না, যদিও সবসময়ই মনে হচ্ছে তার পেছনে কে যেন তাড়া করে আসছে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে প্রচণ্ড ঢাকের শব্দ, তাতে আকাশ দুলে উঠছে, পায়ের তলায় মাটিও দুলে উঠছে। গ্রামটির নাম মুকুন্দধাম। এখানে শুধু বৈষ্ণবরা থাকে। সকাল আর সন্ধে প্রত্যেক বাড়িতে নাম গান হয়। এই গানের সময় ছেলে বুড়ো সবাই একসঙ্গে দুহাত তুলে নাচে। এই গ্রামে বিষ্ণুচরণ দাস নামে এক অবস্থাপন্ন গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছেন বিশু ঠাকুর। এ বাড়িতে অনেকগুলো ঘর,
সুন্দর আলপনা দেওয়া সব মাটির দেওয়াল। বাড়ির দুদিকে দুটো পুকুর, সেই পুকুরের জল কাকের চোখের মতন টল টলে। পুকুরের ধারে ধারে বাগান। অতিথিদের এরা খুব খাতির করে। বিশু ঠাকুরকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছে, তিনি নিজেই রান্না করে খান। খুব চিকন আতপ চালের ফেনা ভাত আর ঘি, সেই সঙ্গে বাড়ির গরুর দুধ, বাগানের কলা আর নিজস্ব খেজুর গাছের গুড়। বিশু ঠাকুর এই গ্রামে পৌঁছেছিলেন দারুণ ক্লান্ত আর রক্তাক্ত শরীর নিয়ে। জলার মধ্যে দৌড়বার সময় তার পা শামুক ঝিনুকে কেটে গেছে, তার মুখে নখ দিয়ে চেরা দাগ। তার গায়ের চাদরটি গেছে, পুটলিটিও কখন কোথায় পড়ে গেছে তার ঠিক নেই। তিনি এখন নিঃসম্বল। মুকুন্দধামে দুদিন বিশ্রাম নিয়ে ও ভালো করে খাওয়া দাওয়া করে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন। এরপর যে তিনি কি করবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি। এ বাড়ির একটা ছেলে এর মধ্যেই বেশ ন্যাওটা হয়ে উঠেছে বিশু ঠাকুরের। ছেলেটির নাম মনোহর, 14-15 বছর বয়স। সে সব সময় বিশু ঠাকুরের কাছে এসে বসে থাকে। তৃতীয় দিন সকালে বিশু ঠাকুর মনোহরকে সঙ্গে নিয়ে গ্রাম দেখতে বেরুলেন। গ্রামটি ছোট, মাত্র 40-50 ঘর লোকের বাস। সকলেই বেশ সুখে শান্তিতে আছে বলে মনে হয়। বিশু ঠাকুরকে দেখে গ্রামের অনেক লোক জয় গুরু জয় গুরু বলে অভিবাদন জানাতে লাগলো। বিশু ঠাকুর বৈষ্ণবদের বিষয়ে কিছু কিছু জানেন, তিনিও উত্তর দিতে লাগলেন, জয় গৌর জয় নিত্যানন্দ। ক্রমশ গ্রামটি ছাড়িয়ে তারা এসে পড়লেন বাইরের দিকে। এখানে একটা ছোট নদী কুলকুল করে বয়ে চলেছে। তার ওপারে একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন তিনি। সেখানেও একটা গ্রাম ছিল নিশ্চয়ই, কিন্তু একটাও মানুষজনের চিহ্ন নেই। সব বাড়ি পোড়া পোড়া, অনেক ঘরেরই ছাদ নেই, অনেক দেওয়াল ভেঙে পড়েছে, তাতে কালো কালো দাগ। মনে হয় কোনো এক সময় বিধ্বংসী আগুনে এই গ্রামটা একেবারে পুড়ে ধ্বংস হয়ে গেছে। বিশু ঠাকুর মনোহরকে জিজ্ঞেস করলেন, ওই গ্রামের এই রকম অবস্থা হলো কি করে, কবে হলো? মনোহর বলল, হ্যাঁ, আমি তো আমার জন্মকাল থেকে এই রকম দেখেছি, ওখানে আমরা কেউ যাই না। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, কেন? মনোহর ভয় পেয়ে বলল, চলো ঠাকুর, আমরা অন্যদিকে যাই। ও গ্রামের দিকে তাকালেও ভয় হয়। ও গ্রামে যেই গেছে সেই মুখে রক্ত তুলে মরেছে। বটে, আমি যদি যাই আমিও মুখে রক্ত তুলে মরব? একবার গিয়ে দেখি তো। না না ঠাকুর, খবরদার, ওরকম কথা চিন্তাও করো না। আমার নিজের ছোট মামা ওই করতে গিয়ে মরেছে। মনোহর বিশু ঠাকুরের হাত চেপে ধরল। বিশু ঠাকুর হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন যাব না, কিন্তু ওই গ্রামটার এ অবস্থা হলো কি করে তাও তুমি জানো না? জানবো না কেন, মুকুন্দধামে সবাই জানে, সে আমার জন্মের আগেকার কথা। ঠাকুমার কাছে গল্প শুনেছি, একবার জমিদারের পেয়াদারা এসে ওই গ্রামে আগুন লাগিয়ে দেয়। পেয়াদারা গ্রামের চারপাশ ঘিরে ছিল, একটা লোককেও বেরুতে দেয়নি, সবাই পুড়ে মরেছে। ওই গ্রামটা ছিল অনেক বড়, আমাদের গ্রামের চেয়ে অনেক বড়। জমিদারের লোক গোটা গ্রামের মানুষকে পুড়িয়ে মারল কেন? ও গ্রামের কে যেন জমিদারের মেয়েকে চুরি করে এনেছিল। অনেক চোর ডাকাত থাকতো কিনা ওই গ্রামে। এক গ্রামের সবাই তো আর চোর ডাকাত হয় না, 2-1 হয়। সেই 2-1 অপরাধে গোটা গ্রামের লোককে মরতে হলো, এই যে বড় অন্যায় কথা। অন্যায় বলে অন্যায়, জবর অন্যায়। সেই জমিদারের লোকেরা তোমাদের গ্রামে কোনো অত্যাচার করেনি? না, আমরা তো বৈষ্ণব, আর সে জমিদারও ছিল বৈষ্ণব, আর নদীর ওপারের ওই গাঁটা ছিল কৈবর্তদের। বৈষ্ণব জমিদার কৈবর্তদের গ্রাম পুড়িয়ে শত শত লোককে মেরে ফেলল, এ আবার কি রকম বৈষ্ণব? বৈষ্ণবদের তো সকলকেই ভালোবাসার কথা। আমার বাবা কাকারাও ওই কথা বলেন। সে জমিদার কোথায় থাকে? ইচ্ছে করছে এক্ষুনি একবার সেই জমিদারের সঙ্গে দেখা করে আসি। সে জমিদার তার পাপের শাস্তি পেয়ে গেছে অনেক আগেই।
তারা আর কেউ নেই, একেবারে নির্বংশ হয়ে গেছে। এই গাঁটা যেমন এক রাতে পুড়ে ছারখার হয়েছিল, সেই রকম সেই জমিদার বাড়িতেও ফিরিঙ্গি বোম্বেটেরা এসে এক রাতে সবাইকে শেষ করে দিয়েছে। ফিরিঙ্গি বোম্বেটে? এটা কবেকার কথা? তা তো আমি বলতে পারবো না, তুমি আমার পিতা ঠাকুরকে জিজ্ঞেস করো। আমার তো সবই শোনা কথা। সন্ধ্যের পর আমাদের গ্রামে কেউ বাইরে বার হয় না, তবু যদি কেউ কখনো সন্ধ্যের পর এখানে হঠাৎ চলে আসে, সে শুনতে পায় একটা মেয়ের কান্নার শব্দ। সেই যে মেয়েটিকে কৈবর্তরা চুরি করে এনেছিল, সে এখনো কাঁদছে। ওইদিকে আরো অনেক দূরে যে একটা জলা আছে, সেখানেও নাকি কেউ কেউ সেই মেয়েটিকে কাঁদতে দেখেছে। সেই জলাতে তুমি কখনো গেছো মনোহর? ওরে বাবা, আমার তো সেই জলার নাম শুনলেই ভয় করে। আমরা বসতাম, ভূত প্রেত আমাদের সহ্য হয় না। বিশু ঠাকুর মনোহরের কাঁধে হাত দিয়ে ধীর গম্ভীর স্বরে বললেন, ওরকম সবসময় ভয় পেতে নেই, তাহলে পরিপূর্ণ মানুষ হয়ে বাঁচা যায় না। তুমি আমার সঙ্গে ওই জলায় যাবে? ভয়ে মনোহরের মুখখানা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেল। সে বলল, ওরে বাবা, ওখানে কেউ সাধ করে যায়? ঠাকুর, তুমি নতুন লোক, তাই তুমি কিছু জানো না। ওই জলায় আছে আলেয়া ও পেতনি, তার দেখা পেলে আর কেউ বাঁচে না। যে জমিদারের কথা বললাম, তার নাম ছিল মহাপ্রাবৃত সেন। তার ছিল 2 মেয়ে। এক মেয়েকে এই কৈবর্তরা ধরে নিয়ে এসেছিল, আর এক মেয়ে আলেয়া হয়ে যায়। সেই দুজনকেই এখনো দেখা যায় ওই জলায়। বিশু ঠাকুর ভুরু কুঁচকে বললেন, মহাপ্রাবৃত সেন? এ নাম তো আমি শুনেছি, খুব দুঁদে জমিদার ছিল। তা তিনি তো মারা গেছেন অনেক কাল আগে। বললাম তো, এসব আমার জন্মের আগেকার কথা। শুধু তোমার জন্ম কেন মনোহর, এ তো আমারও জন্মের আগের ব্যাপার। সেই অতকাল আগের এক জমিদার এই কৈবর্তদের গ্রাম পুড়িয়ে দিয়েছিলেন, তারপর থেকে এখানে আর জনবসতি হয়নি। না। আশ্চর্য, ভারী আশ্চর্য ব্যাপার, এরকম কখনো শুনিনি। চলো ঠাকুর, এখান থেকে যাই, তোমায় বরং গোসাই মহল দেখিয়ে আনি। সেখানে কি আছে? সে এক বড় সুন্দর জঙ্গল, কত রকম ফুল ফোটে, ফল ফলে থাকে। সে জঙ্গলে হরিণ আছে, 2-4টে বাঘও আসে মাঝে মাঝে। এদিকে জঙ্গলে বাঘ আসে? সে বাঘ কখনো কখনো গ্রামের মধ্যে ঢুকে পড়ে না? তা পড়ে বই কি, তবে আমাদের কোনো ক্ষতি করে না। আমরা তো বসতাম, তাই আমরাও বাঘ মারি না, বাঘও আমাদের মারে না। বিশু ঠাকুর হা হা করে জোরে হেসে উঠলেন। হাসি সামলাতে গিয়ে বিষম খেলেন 2বার। একটু পরে বললেন, বৈষ্ণব বলে বাঘে খায় না? বাপ রে বাপ, এই দুনিয়ায় কত আজব জিনিসই আছে। বাঘ বোধহয় জেনে ফেলেছে যে বৈষ্ণবদের মাংস নিরামিষ, তাই না? তাহলে মনোহর, বাঘ দেখে তোমরা ভয় পাও না? না, বাঘ দেখে আমরা ভয় পাই না। তবে যে খানিক আগে বললে এ গ্রামের কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে যায় না, কেন যায় না? কিসের ভয়? বাবু, রাত্রির বেলা যে সেই ভুতুরে পাখিগুলো আসে। ভুতুরে পাখি? হ্যাঁ, কোথা থেকে যেন আসে ঝাঁক ঝাঁক ছোট ছোট পাখি, কালো কুচকুচে রং, ঠিক চামচিকের মতন, কিন্তু চামচিকে নয়। সে পাখিগুলোকে মারা যায় না, মারতে গেলেই ওদের গা থেকে আগুনের ফুলকি বেরোয়। আর সেই পাখিগুলো যদি কাউকে ছোঁয়, অমনি তার শরীরের সেইখানটায় ঘা হয়ে যায়। বড় সাংঘাতিক পাখি। বিশু ঠাকুর ভুরু কুঁচকে বললেন, সেই পাখি তাহলে এখানেও আসে? তাদের দিনের বেলায় কখনো দেখা যায় না? না, সেই জন্যই তো ওগুলোকে ভুতুরে পাখি বলে। ঠাকুর, তুমিও ওই পাখিগুলোকে দেখেছ নাকি? বিশু ঠাকুর কোনো উত্তর দিলেন না। তিনি চিন্তামগ্ন হয়ে পড়লেন। সেদিন সন্ধ্যের সময় মনোহরদের বাড়িতে যথারীতি গানের আসর বসল। প্রথমে একজন সুর করে পড়ে শোনাতে লাগলো চৈতন্য চরিতামৃত।
বিশু ঠাকুর বসেছিলেন এক কোণে। একসময় তিনি টুক করে উঠে পড়লেন, কাউকে কিছু না বলে চলে এলেন বাড়ির বাইরে। জ্যোৎস্নামাখা রাত, কিন্তু গ্রামের পথ একেবারে নির্জন, একটাও মানুষ নেই। কাছেই সুন্দরবন, গুলবাগ আর চিতাবাঘ তো যখন তখন দেখা যায়। বড় বড় মানুষ খেকো বাঘ, বুনো মোষ, এমনকি দু একটা গন্ডারও মাঝে মাঝে ছিটকে চলে আসে গ্রামের দিকে। এমনিতেই এসব দিকে গ্রামের লোকেরা রাত্রিরে পথ চলতে ভয় পায়। তা বলে কি এ পাড়া ও পাড়ায় লোক যায় না? বিশু ঠাকুরের নিজের গ্রামেই তো লোকেরা মশাল জ্বালিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যায়। কিন্তু এই গ্রামটি যেন রূপকথার সেই নিঝুম পুরী। সবাই দরজা জানলা এঁটে বসে আছে। বিশু ঠাকুর ভাবলেন, পাখিগুলো যদি ভুতুড়ে পাখি হয় তবে কি তারা বাড়ির মধ্যেও ঢুকে পড়তে পারে না? ওই টুকুটুকু পাখি তো যে কোনো জায়গাতেই যেতে পারে। বিশু ঠাকুর দুবার ওই পাখির ঝাঁক দেখেছেন, কিন্তু পাখিরা তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। জলাভূমির রহস্যময় মানুষগুলো ওই পাখিদের দেখে আর্তনাদ করছিল প্রাণ ভয়। তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বিশু ঠাকুর আপন মনে হাঁটতে লাগলেন গ্রামের রাস্তা দিয়ে। 2-3 দিন বিশ্রাম নিয়ে শরীর আবার বেশ তাজা হয়ে উঠেছে। শরীরে জোর থাকলে তার মনে আর কোনো ভয় ডর থাকে না। গ্রামের সমস্ত বাড়িরই জানলা দরজা বন্ধ। অবশ্য শীতকাল এখন, কিন্তু এরা গ্রীষ্মকালে কি করে? 2-একটা বাড়ি থেকেই মাত্র গানের আওয়াজ শোনা যাচ্ছে, আর সবাই এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে মনে হয়। মস্ত বড় একটা গোল চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমা বোধহয় কাছাকাছি। হাওয়া দিচ্ছে শিরশিরে। মনোহরের বাবা বিশু ঠাকুরকে একটা মোটা কম্বল দিয়েছিলেন, সেটাই তিনি জড়িয়ে নিয়েছেন গায়ে। তবু যেন শীত মানছে না। এবছর যেন শীতটা একটু বেশি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলেন বিশু ঠাকুর। কোথাও পাখি টাখি কিচ্ছু নেই। একটা শান্ত নির্জন রাত। এইরকম রাতে বেড়াতে ভালো লাগে। আগে যখন বিশু ঠাকুর শুধুই মন্দিরের পূজারী ছিলেন, সে সময়ও তিনি রাত্রির বেলা একা একা ঘুরে বেড়াতেন। একসময় তিনি এসে পৌঁছলেন সেই ছোট নদীটার পাশে। নদীটি ছোট হলেও বেশ স্রোত আছে। শোনা যাচ্ছে তার জলের শব্দ। রাত্রির বেলা নদীর কুলুকুলু ধ্বনি শুনতে বড়ই মধুর লাগে। অন্য সব কিছু ভুলে সেই জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে তিনি নদীর দিকে তাকিয়ে বিভোর হয়ে গেলেন। এরকমভাবে অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ একটা শব্দে তিনি সচকিত হলেন। কুকুরের মতন কি যেন একটা জন্তু ছুটে গেল তার পাশ দিয়ে। তিনি চমকে তাকিয়ে দেখলেন সেটা কুকুর নয়, একটা শেয়াল। শেয়ালটাও বিশু ঠাকুরকে দেখে একটু দূরে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর অদ্ভুত সুর করে ডাকল, ফেউ। সে ডাক শুনে কেঁপে উঠলেন বিশু ঠাকুর। এটা শেয়ালের স্বাভাবিক ডাক নয়। শেয়াল যখন এরকমভাবে ফেউ ডাকে তখন বুঝতে হবে যে কাছাকাছি বাঘ আছে। সর্বনাশ! হাতে কোনো অস্ত্র নেই, এমনকি একটা লাঠি পর্যন্ত নেই। খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করার কথা চিন্তাও করা যায় না। কেউ কেউ অবশ্য পারে, কিন্তু বিশু ঠাকুর সেরকম পালোয়ান নন। এখন কি উপায়? এদিকে কাছাকাছি কোনো বাড়িঘর নেই। বাঘ যদি কাছাকাছি এসে থাকে তাহলে দৌড়ে পালাবার চেষ্টা করা চরম নির্বুদ্ধিতা। মনোহর বলেছিল এই গ্রামের বৈষ্ণবদের বাঘে খায় না, কিন্তু বিশু ঠাকুর তো বৈষ্ণব নন। বাঘ কি তাকে ছেড়ে দেবে? বাঘের ওপর এতখানি বিশ্বাস রাখতে পারবেন না তিনি। সুন্দরবনের বাঘ অতি ধূর্ত। মানুষ দেখলে টু শব্দটি পর্যন্ত করে না। অতি নিঃশব্দে হাঁটে। খুব কাছে এসে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটু দূরেই আর একটা ফেউ ডাকতেই তিনি আর দ্বিধা করলেন না। গায়ের কম্বলটা খুলে ফেলেই তিনি লাফ দিলেন নদীর জলে। প্রায় পরের মুহূর্তেই তার ছেড়ে যাওয়া কম্বলের ওপর ঝাঁপিয়ে এসে পড়ল একটা চিতা বাঘ। নদীর জল অসম্ভব ঠান্ডা। বাঘও বোধহয় সেই ঠান্ডা জলকে ভয় পায়, তাই সে আর নদীতে নামল না।
বিশু ঠাকুর ডুব সাঁতার দিয়ে উঠলেন অনেকটা দূরে। মাথা ঘুরিয়ে একবার চিতাবাঘটাকে দেখেই আবার দিলেন ডুব। মুখের সামনে থেকে এমন একটা শিকার ফসকে যাওয়ায় বাঘটা এবার একটা রাগের হুঙ্কার দিল। ডুব সাঁতার দিতে দিতেই বিশু ঠাকুর পৌঁছে গেলেন নদীর অন্য পারে। সেখানেই সেই কৈবর্তদের পুড়ে যাওয়া গ্রাম। শীতে বিশু ঠাকুর ঠকঠক করে কাঁপছেন। এখন কোথাও একটু আগুন পেলে তিনি শরীরটাকে সেঁকে নিতে পারতেন, কিন্তু এই গ্রামে তো জনমানুষ নেই। বাঘেরা বেশ ভালোই সাঁতার জানে। চিতাবাঘটা যদি নদী পার হয়ে তাড়া করে আসে, এই ভেবে বিশু ঠাকুর ছুটতে লাগলেন। ছুটলে তবু একটু গা গরম হয়। পুড়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে দিয়ে এঁকে বেঁকে দৌড়তে লাগলেন তিনি। বেশ কয়েকবার হোঁচট খেলেন। এত বড় গ্রামটায় মানুষ তো নেই, কোনো জন্তু জানোয়ারই নেই, কোনো প্রাণের চিহ্নও নেই। বেশ খানিকটা যাওয়ার পর বিশু ঠাকুর থামলেন। মুকুন্দধাম গ্রাম থেকে তিনি অনেক দূরে চলে এসেছেন। এবারে তিনি বুঝলেন সন্ধে হতে না হতেই কেন ওই গ্রামের সবাই দরজা জানলা বন্ধ করে থাকে। ভুতুড়ে পাখির ভয়টা আসল নয়, আসল হলো বাঘের উপদ্রব। বৈষ্ণবরা বাঘ না মারতে পারে, বাঘেরা কিন্তু বৈষ্ণবদের দেখলেও ছাড়বে না। বিশু ঠাকুর এক্ষুনি আর ওদিকে ফিরতে চাইলেন না। বাঘের মুখে প্রাণ দেওয়ার ইচ্ছে তার নেই। সামনের দিকে তাকিয়ে দেখলেন অনেক দূরে মাঠের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে। ওখানে কিসের আগুন? আগুন যখন আছে তখন মানুষও আছে নিশ্চয়ই। তিনি এগোতে লাগলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো সেই আগুন ঘিরে ৩-৪ জন লোক বসে আছে। বিশু ঠাকুর থমকে দাঁড়ালেন। রাত্রিবেলা মাঠে বসে যারা আগুন পোহায় তারা তো সাধারণ লোক হতে পারে না। এমনিতে কে এখন বাড়ির বাইরে থাকবে? ডাকাত বা ঠ্যাঙারে হওয়াই সম্ভব। বিশু ঠাকুর আবার ভাবলেন এমন হতে পারে ওটা একটা শ্মশান, ওখানে লোকেরা মরা পোড়াতে এসেছে। যাই হোক, ব্যাপারটা কি দেখবার জন্য বিশু ঠাকুর এগোলেন সেদিকে। ওদিকে আর বাড়ি ঘর নেই। শ্মশান থাকে নদীর ধারে। তাহলে কি ওদিকে আরও একটা নদী আছে? অনেকটা এগিয়ে যাওয়ার পর তিনি আগুনটা আর দেখতে পেলেন না, অথচ আগুন লক্ষ্য করেই তিনি এগোচ্ছিলেন। তাহলে কি মাঝখানে গাছ টাছ কিছু পড়ল? সত্যি সামনে একটা বেশ ঝাঁকড়া গাছ। আর একটু হলেই বিশু ঠাকুর সেই গাছে ধাক্কা খেতেন। গাছটা পেরিয়ে যাওয়ার পর তিনি আগুনটা আবার দেখতে পেলেন। এবারে যেন আগুনটা অনেক দূরে সরে গেছে, তবে সেই একই রকম আগুন। সেই ৩-৪ জন লোক আগুন ঘিরে বসে আছে। তবে কি তার চোখের ভুল হয়েছিল? অবশ্য ফাঁকা মাঠের মধ্যে দূরত্ব ঠিক বোঝা যায় না। যাই হোক না কেন, ওই আগুনের কাছে পৌঁছবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আবার তার খুব শীত করছে, ধুতিটা জবজবে ভিজে। আগুনের কাছে গেলে সেঁকে শুকিয়ে নিতে পারবেন। এবারে সেই আগুন ও মানুষগুলো ক্রমশ বড় হতে লাগলো। বেশ কাছাকাছি পৌঁছবার পর সেই আগুনের রং হয়ে গেল ধবধবে সাদা। বিশু ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেললেন। এ তো আগুন নয়, আলেয়া, নিয়তি। নিয়তি তাকে টেনে এনেছে এখানে। নিয়তি কি বাঘের ছদ্মবেশে তাকে তাড়া করেছিল, যে জন্য তিনি নদীতে ঝাঁপ দিলেন? নইলে আজ রাতে তো তার এদিকে আসার কোনো কথা ছিল না। এখনও ফিরে যাওয়া যায়। তিনি দাঁড়িয়ে একটু দোনমনা করছিলেন। এমন সময় যেন মাটি ফুঁড়ে একটা লোক উঠে এলো। রোগা লিকলিকে চেহারা আর মস্ত বড় গোঁফ। দেখেই চিনলেন এ সেই নিধিরাম সর্দার। নিধিরাম চোখ ঘুরিয়ে বলল, চলো হে ওইদিকে। বিশু ঠাকুর বুঝলেন এর হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করে লাভ নেই। আগের দিনই তিনি এই রোগা প্যাংলা লোকটির শক্তির পরিচয় পেয়েছেন। তিনি এগিয়ে গেলেন আলেয়ার দিকে। সেখানে বসে আছে আগের দিনে সেই নাদুস নদুস মানুষটি, তারও আগের দিনের দেখা সেই ঘোড়ার গাড়ির মালিক, আর তার পাথরের মূর্তির মতো সহিস। সবাই ঘাড় ঘুরিয়ে বিশু ঠাকুরকে দেখল।
নিধিরাম সর্দার বলল, এই যে কর্তা, নিয়ে এসেছি। নাদুস নুদুস লোকটি বলল, এই যে বিশু ঠাকুর, এসে গেছ, চলো। বিশু ঠাকুর বললেন, কোথায়? লোকটি বলল, এখনো তোমার প্রশ্ন করার অভ্যেস গেল না, বলেছি না আমরা উত্তর দিই না। বিশু ঠাকুর বললেন, কিন্তু আমার মনের মধ্যে যে প্রশ্ন টকবক করছে, আপনারা কি আমার অপেক্ষাতেই বসে আছেন? কি করে জানলেন যে আজ আমি এখানে আসব? লোকটি একটু কাষ্ঠ হাসি হাসল, তারপর বলল, দু চার ঘা খেলেই ওসব প্রশ্ন ঘুচে যায়। নিধিরামকে বলবো নাকি একটু দলাই মলাই করে দিতে? বিশু ঠাকুর বললেন, থাক, তার আর দরকার নেই, চলুন, কোথায় যেতে হবে। লোকটি উঠে দাঁড়িয়ে অন্যদের দিকে চেয়ে বলল, আলে আর তোমরা এখানে থাকো, পাখিগুলোকে সামলাও, আমরা একে নিয়ে যাচ্ছি। ধর রে নিধিরাম, ওর হাত ধর। নিধিরাম বিশু ঠাকুরের হাত ধরেই ঝড়ের বেগে ছুটতে লাগলো, প্রায় যেন উড়ে চলেছে। বিশু ঠাকুর দু তিনবার মাটিতে পড়ে গিয়ে ছ্যাঁচড়াতে লাগলেন। নিধিরাম তবু তার হাত ছাড়ল না। পড়ছিলাম শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আঁধার রাতের অতিথির দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।